নিটের পর এবার নেটের 3 বিষয়ে ফের পরীক্ষা হবে। প্রশ্নপত্রে ত্রুটি থাকায় ফের পরীক্ষা। 9 সেপ্টেম্বর ইংরেজি এবং কমার্সের পরীক্ষা আর 10 সেপ্টেম্বর সোশিওলজির পরীক্ষা। আরো বিশদে জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে ফোনে। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এনটিএ ইউজিসি নেটের 2026-এর যে পরীক্ষা নিয়েছিল গত জুন মাসে, জুনের 22 থেকে 30 তারিখ অব্দি 27টি বিষয়ে মূলত নেট পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 3টি বিষয় ইংরেজি, কমার্স এবং সোশিওলজিতে তার যে প্রশ্নপত্র রয়েছে তাতে একাধিক ত্রুটি পাওয়া গিয়েছে। তার মধ্যে টাইপোগ্রাফিক্যাল এরর যেরকম রয়েছে, তার পাশাপাশি একেবারে তথ্যগত ভুল রয়েছে, গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, স্কলার্স এর নাম ভুল রয়েছে, এই ধরনের একাধিক ডিফেক্ট পাওয়া গিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডিফেক্টস গুলো রয়েছে সেগুলোকে অ্যান্সার কি থেকে সরিয়ে দিয়ে সমস্যাকে মেটানো যাবে না, সেটা এনটিএ রিয়েলাইজ করে এবং তারপরেই এনটিএর তরফ থেকে জানানো হয় যে এত সংখ্যক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির যেহেতু কারেকশন করা সম্ভব নয়, তাই জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হবে। এবং এনটিএর তরফ থেকে আজকে জানানো হয়েছে যে আগামী 9 এবং 10 তারিখে সেপ্টেম্বরের আগামী মাসের এই পরীক্ষাগুলি নেওয়া হবে, অর্থাৎ ইংলিশ, কমার্স এবং সোশিওলজির ইউজিসি নেট পরীক্ষা ফের নেবে এনটিএ। ধন্যবাদ মন্ত্রী। টুলু মণ্ডল ঘনিষ্ঠ এসআইকে আটক করে জিজ্ঞাসাবাদ। নলহাটি থানার এসআই আজমাল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিধাননগর পূর্ব থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি কারণে এই জিজ্ঞাসাবাদ? ঘনিষ্ঠ আজমল হচ্ছে বিধাননগর পূর্ব থানা নলহাটি থানার এই সাব ইন্সপেক্টর পূর্ব। অনুপ, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি একটু সরে এসে কথা বলো। আর একবার জানাই আপনাদের, টুলু মণ্ডল ঘনিষ্ঠ এসআইকে আটক করে জিজ্ঞাসাবাদ। নলহাটি থানার এসআই আজমাল হককে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। গত জুলাইয়ে এসআই আজমাল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। তরুণীকে গেস্ট হাউসে নিয়ে নির্যাতনের অভিযোগ। এসআই আজমাল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগেই জিজ্ঞাসাবাদ। অনুপ রয়েছে সঙ্গে, আরো জানাবে অনুপ। টুলু মণ্ডল ঘনিষ্ঠ আজমল হক নামে এক সাব ইন্সপেক্টর, ইতিমধ্যেই তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। নলহাটি থানার এই সাব ইন্সপেক্টর, তার বিরুদ্ধে অভিযোগ গত জুলাই মাসে এই সাব ইন্সপেক্টর আজমল হক এই বিধাননগর পূর্ব থানায় তার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এক তরুণী অভিযোগ করে সল্টলেক সিএল ব্লকের একটি গেস্ট হাউসে তাকে জোর করে নির্যাতন করা হয়েছিল বলে এমনটা পরবর্তীতে তিনি জামিন পান। কিন্তু এই ঘটনায় পরবর্তীতে পুলিশ কিন্তু বেশ কিছু আপডেট পায় এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। পুলিশ যখন তদন্ত নামে এরপরে দেখা যায় যে এই মামলায় কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের একটাই কারণ যে ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানার পুলিশ তারা জানাচ্ছে এই মামলায় বেশ কিছু তথ্য জানতে হবে। বিভিন্ন পাশাপাশি টুলু মণ্ডল তার কিন্তু ঘনিষ্ঠ ছিল এবং টুলু মণ্ডলের সমস্ত ডাক থেকে শুরু করে সমস্ত কিছু দেখভাল করত এই সাব ইন্সপেক্টর আজমল হক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ গত জুলাই মাসে এক তরুণীকে মূলত এই গেস্ট হাউসে নিয়ে আসা হচ্ছিল এবং তার উপরে নির্যাতনের অভিযোগ এবং পরবর্তীতে বেশ কিছু তথ্য তাকে জিজ্ঞাসাবাদে পায় যে এই তথ্যে তিনি একা নয়, আরো অনেকে ছিল এবং সেই বিষয় কিন্তু স্পষ্ট করা হচ্ছে। এবং এই তদন্ত করতে গিয়েই জানতে পারা যায় যে টুলু মণ্ডল যে ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী, তার সমস্ত রকম বীরভূম জেলায় নলহাটি থানায় থাকাকালীন ডাক সামলাতেন, সেই কারণেও তথ্য পায়। ইতিমধ্যেই পূর্ব থানার পুলিশ তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অনুপ। খুনের মামলায় নির্মল ঘোষের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের। বিজেপি নেতা মনীশ শুক্লার খুনে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। 2020 সালে 4 অক্টোবর ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে খুন। টিটাগড় থানায় মনীশের বাবার ফের অভিযোগ। অভয়া সৎকার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার নির্মল ঘোষ। এবার আরও বিপাকে পানিহাটির প্রাক্তন বিধায়ক। অরুণ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অরুণ, এবার নতুন করে কোন মামলা আরো যুক্ত হলো? দেখো, 2020 সালে 4 অক্টোবর ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মনীশ শুক্লা খুন হয়েছিল। সে সময় যদি যে খুনি ছিল তদন্তের দায়িত্ব নিয়েছিল সিআইডি, কিন্তু খুনি যখন যায় তখন তার মোটরসাইকেলটি এবং তার অস্ত্র কিন্তু তার বাড়ির সামনে, নির্মল ঘোষের বাড়ির সামনে পাওয়া গেছিল। এটা কিন্তু সিআইডি তদন্ত করছিল। তারপর থেকে সম্পূর্ণ তদন্ত ধামাচাপা পড়ে যায়। সরকার
আর কোনো তদন্তই করেনি। মনীষ শুক্লা কেস এখনো ধামাচাপা পড়েছিল। এবার সরকার পরিবর্তন হওয়াতে মনীষ শুক্লার বাবা দাবি করেছেন এই ঘটনা নির্মল ঘোষের নাম সরাসরিভাবে জড়িত, কারণ নির্মল ঘোষের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে বলে তিনি কিন্তু দাবি করেন। এরপর আজকে ব্যারাকপুর টিটাগড় থানায় এসে তিনি মনীষ শুক্লার বাবা নির্মল ঘোষের বিরুদ্ধে একটা এফআইআর করেন এবং বলেন যে তদন্ত, তার ছেলের খুনের তদন্ত এখনো পর্যন্ত কিনারা কিছু হলো না। যে সমস্ত আসামিরা জেলে ছিল তারা কিন্তু সব বেরিয়ে গেছে। সে সময় ব্যারাকপুরের বিধায়ক ছিলেন রাজ চক্রবর্তী, তারপর থেকে কিন্তু তারা আর কেউ নেই, সবাই কিন্তু বাইরে রয়েছে। সুতরাং তিনি আবার পুনরায় তদন্ত চান, এই অভিযোগ করে তিনি কিন্তু টিটাগড় থানায় এফআইআর করেছেন নির্মল ঘোষের নামে। ধন্যবাদ। দু সালে সাইগাল হোসেনকে জেরার পরে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। শনিবার ফের জালে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। এবার অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের কালো কারবারের তদন্তে। অনেকেরই প্রশ্ন যে সাইগালের গ্রেফতারি কি অনুব্রত মণ্ডলের দিকে এক হাত বাড়ানো? অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। জামিন পেয়ে বাইরে এলেও বেশি দিন বাইরে থাকা হলো না। শনিবার রাতে ফের সাইগাল হোসেনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। কিছুদিন আগেই বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সোনা ও হিসাব বহির্ভূত সম্পত্তি। টুলু মণ্ডলের সম্পত্তির উৎসের খোঁজ চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে। সেখানেই সাইগাল হোসেনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার বিকেলে বোলপুরে সাইগালের ফ্ল্যাটে হানা দেয় বীরভূম জেলা পুলিশ। উদ্ধার হয় প্রায় 800 গ্রাম সোনা, 150টি জমি বাড়ির দলিল। এছাড়াও উদ্ধার হয় মোট 12,84,000 টাকা। পাকিস্তান ও আরবের মুদ্রার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই অর্গানাইজড ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ লিডস পাওয়া গেছিল, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস এন্ড জিনিসগুলো পাওয়া গেছে যেগুলো যে অর্গানাইজড ক্রাইমের সঙ্গে লিঙ্কেজ গুলোকে একটু প্রমাণ করছে। আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার। টুলু মণ্ডল কাণ্ডে এবারে গ্রেপ্তার হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। আর তা নিয়েই বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। আর অনুব্রত মণ্ডল বা তৃণমূলের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছে তাদের অঙ্গুলি হেলন বা তাদের ইশারা ছাড়া কোনোভাবেই এই বীরভূম জেলা জুড়ে পাথরের যে 2 নম্বরই সিন্ডিকেট বা বালির সিন্ডিকেট বা কয়লা সিন্ডিকেট কোনোটাই চালানো সম্ভব ছিল না। 2022 সালে গরু পাচার মামলায় সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। সাইগালের সূত্রেই কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা পৌঁছন অনুব্রত মণ্ডলের কাছে। তাকেও গ্রেফতার করে সিবিআই। টুলু মণ্ডলের সঙ্গে মধ্যস্থতাকারী অর্থাৎ অনুব্রত মণ্ডলের মধ্যস্থতাকারী করতেন এই সাইগাল হোসেন, আর যা অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া সম্ভব নয়, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। এই টুলু মণ্ডল বলুন আর সাইগাল হোসেনই বলুন, এরা সব চোরে চোরে মাস্তাতো ভাই। প্রশাসনের উপর মাথায় ছিল এই অনুব্রত মণ্ডল বলুন আর এরাই বলুন, আর ওর আর দেহরক্ষী ছিলেন সাইগাল হোসেন। এবং যে টুলু মণ্ডল ব্যবসাদার হিসাবে ছিল পুরো সম্পূর্ণটাই এই সরকারের মদতে চালাতে পারত। সম্পর্কটা টাকা লেনদেনের সম্পর্ক এদের। সাইগাল হোসেনের গ্রেফতারির পরেই অনেক প্রশ্ন। এই তদন্তের সূত্র ধরে কি পুলিশ পৌঁছবে অনুব্রত মণ্ডলের কাছেও? মুর্শিদাবাদের ছেলে সাইগাল প্রথমে ডোমকল থানার কনস্টেবল ছিল, পরে বীরভূমে পোস্টিং। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে নিযুক্ত হন 2014-তে। অভিযোগ, প্রভাবশালী যোগে ক্রমশ ফুলে ফেঁপে ওঠেন সাইগাল। সিবিআই সূত্রে আগেই জানা গিয়েছিল অনুব্রত মণ্ডলের আয় ব্যয়ের যাবতীয় কাজ সাইগালই দেখতেন। 2022 সালে গরু পাচার কাণ্ডে চার্জশিটে সিবিআই দাবি করে যে অনুব্রত মণ্ডলের হয়ে গরু পাচারকারীদের থেকে টাকা তুলতেন সাইগাল। বীরভূমের বোলপুর, সিউড়ি, ইলামবাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে সাইগালের সম্পত্তি। সূত্রের খবর, 2024 সালে তিহার থেকে ছাড়া পেয়ে টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ বাড়ান সাইগাল। অভিযোগ, সাইগালের বেনামি পেট্রোল পাম্প, ইটভাটাতেও টাকা ঢালে টুলু। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের আপনার অনুমতি ছাড়া এখানে কোনো ঘটনা ঘটেনি। একজন এএসআই পুলিশ, যিনি একজনের সিকিউরিটি, সেই সিকিউরিটি অত টাকার মালিক হয় কি করে?
সম্পর্কীয় জায়গা থেকেই হচ্ছে আপনার সে অত টাকার মালিক হয়েছে, সে দুর্নীতি করার সুযোগ পেয়েছে। অনুরূপভাবে টুলু মণ্ডল একজন ব্যবসাদার, তাহলে একজন ব্যবসাদার আজকে এত কোটি টাকার সাম্রাজ্য তৈরি এমনি করে নিল। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করত, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ককরোচ জনতা পার্টি সদস্যের বাবা খুন, বাঁকুড়ার ইন্দাসে খুন সিজেপি সদস্যের বাবা। আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, ইন্দাস থানায় লিখিত অভিযোগ নিহতের স্ত্রীর। ককরোচ জনতা পার্টির সদস্যের বাবা খুন, বাঁকুড়ার ইন্দাসের ঘটনা। বাঁকুড়ার ইন্দাসে খুন সিজেপি সদস্যের বাবা, আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের নিহতের স্ত্রীর। ঘটনা ঘটেছিল বলতে আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য, ওই সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতাম। ওইটা দেখি তাদের একটা আক্রোশ, ওইখানে গিয়েছিলাম বলে ওরা জাস্ট কোনো কিছু কথা নয়, এসি মার ঘুষি লাথি মারে, আমি জাস্ট ঘরে ঢুকে যাই। এবার আমার বাবা আমাকে বাসা থেকে বাবাকে প্রথমে বাসে করে মারে, আর সাবলে করে আমাকে এটাই মেরে দিয়েছিল, আমি বেঁচে গেছি। বাবাকে বুকে লাথি মারে, এবার বাবারও তো বয়স হয়ে গেছে না। तबीयत उनकी बहुत ख़राब हो गई थी अब्दुल के पापा की, एंड शाम तक वो गुजर गए। तो बहुत बहुत निंदनीय चीज़ है, ऐसा हो रहा है। हम लोग तो एक कैंपेन चला रहे हैं कि गवर्नमेंट स्कूल्स ठीक करें, मतलब इसमें बताइए सब लोगों को सपोर्ट करना चाहिए, कोई भी विचारधारा के लोगों। आशुतोष रांका जी जो है, आशुतोष जाएंगे बंगाल, कल जाके अब्दुल से मिलेंगे, उनके फैमिली से मिलेंगे, एंड पुलिस को बोलेंगे कि ऐसे लोगों को सख्त से सख्त सजा देनी चाहिए। এই পরিবারের পাশে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন এই পরিবারের পাশে আছেন তারা খুব শীঘ্রই বাঁকুড়ায় আসবেন এবং এই পরিবার যাতে সুবিচার পায় তা নিশ্চিত করবেন। বদলের বাংলায় আইনের শাসন, সিজেপি সদস্যের বাবা খুনে গ্রেফতার 8 জন, ধৃত স্থানীয় 2 বিজেপি নেতা সহ 8, গ্রেফতার বিজেপি বুথ সভাপতি অবনী মাঝি, ধৃত বিজেপির প্রাক্তন বুথ সভাপতি অষ্টম মাঝি। বদলের বাংলায় আইনের সুশাসন, সিজেপি সদস্যের বাবা খুনে 8 জন গ্রেফতার এখনো পর্যন্ত, ধৃত স্থানীয় 2 বিজেপি নেতা সহ 8 জন, গ্রেফতার বিজেপি বুথ সভাপতি অবনী মাঝি, बीजेपीर प्राक्तन बुथ सभापति अष्टम माझीও ग्रेफ्तार। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। कानून का शासन है ना, तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर ने 5 में 3 अरेस्ट हुआ है, इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको डायरेक्शन मिला है। जहां भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। सरकार कार्रवाई करेगा, स्ट्रॉन्ग कार्रवाई करेगा। 5 জনের নাম আছে এবং আরো 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। এখনো আমরা ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি না, এখন অবধি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে তাদের এগেইনস্টও আমরা আইনত ব্যবস্থা নেব। না, ওটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি, ইনভেস্টিগেশন চলছে, সেটা আমরা খতিয়ে দেখছি কি আছে এর পেছনে বা কি কারণে আক্রমণটা হলো। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের বেঙ্গালুরুর বিজেপি নেতা বিকাশ পুত্তুরের। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, বেঙ্গালুরুর বিজেপি নেতা বিকাশ পুত্তুরের অভিযোগ দায়ের। বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। বন্দে মাতরমের অপমানের অভিযোগ, স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের অনুষ্ঠানে বিতর্ক, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপমানের অভিযোগ।
সোনিয়া গান্ধীকে চিঠি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বন্দে মাতরমের অপমানের অভিযোগ। স্বাধীনতা দিবসে দিল্লির কংগ্রেসের অনুষ্ঠানে বিতর্ক, বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের বেঙ্গালুরুর বিজেপি নেতা বিকাশ পুত্তুরের। আমার ওনাদের প্রতি করুণা হচ্ছে। ওনারা এতদিন ভারতবর্ষে থেকে, পার্টিকুলারলি সোনিয়া গান্ধী, একটা ভারতীয়কে বিবাহ করার পরে ভারতীয় কালচার বা ভারতীয় সভ্যতা এখনো শিখলেন না। উনি এখনো নিজেকে বোধহয় ইটালিয়ান মনে করেন। আরো বেশি খারাপ লাগছে আমার মল্লিকার্জুন খার্গের, জন্মগত ভারতীয়, উনি কি করে অপমান করলেন। ওনারও বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখলেন, ভেরি মাচ আনবিকামিং। আর কংগ্রেস সরকার তো চিরকাল বন্দে মাতরমকে অপমান করেই গেছে। মল্লিকার্জুন খার্গে যদি অসুস্থ থাকে, লেট হিম রিটায়ার, লেট হিম গো টু দ্য হসপিটাল এন্ড টেক রেস্ট। ওনাকে কে অধিকার দিয়েছে চেয়ার চাইবার? আজকে যখন আমরা জনগণমন গাই, আমি কি কারোর জন্য চেয়ার চাইতে পারি, এইটুকু জ্ঞান ওনার মধ্যে নেই। আমাদের ফ্যামিলি এটাকে খুব খারাপ ভাবে নিয়েছে, আমাদের তো বেশি আঘাত লেগেছে। বন্দে মাতরমকে অপমানের অভিযোগ, কড়া নিন্দা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। কালকের এই ঘটনার মধ্য দিয়ে বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, এটুকু আমি আশা করব। এটা তো বাংলা শুধু নয়, এ তো রাষ্ট্রের সঙ্গে যুক্ত। ভারতবর্ষের পার্লামেন্টে কঠিন এবং কঠোর আইন আনা হয়েছে বন্দে মাতরমকে অমর্যাদা করলে। তাই এটাকে কেবলমাত্র পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তার পরিবার গতকাল রাতেই রিয়াক্ট করেছেন, মেল করে মাননীয় সোনিয়া গান্ধীকে, মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন। তারা ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে স্বীকার করবেন, এটাই আশা করব। পুরো বন্দে মাতরম গাওয়া হয়েছে, দাবি জয়রাম রমেশের। पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठा। यहाँ कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो। কংগ্রেসের চেয়ারপারসন কি করেছেন সবাই দেখেছেন, ক্ষমা না চাইলে আগামী দিনে ধর্ণা হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। उनका तो कंपनी का चेयरपर्सन क्या किया सब देख लिया, और कंपनी का मैनेजिंग डायरेक्टर खुद बता दिया वंदे मातरम नहीं चलता है इधर। ये बहुत देशप्रेमी जनता को आघात लगा है, और ऋषि बंकिम चंद्र जी को अपमान पश्चिम बंगाल का जनता स्वीकार नहीं करेगा। क्षमा मांगना पड़ेगा, गलती स्वीकार करना पड़ेगा, नहीं तो आने वाला दिन में धरना प्रदर्शन होगा। বন্দে মাতরমের অপমানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা পवन খেরা। कोई व्यवधान नहीं हुआ। अक्टूबर 1937 में कलकत्ता के कांग्रेस अधिवेशन में तमाम बड़े नेता, उसमें गांधी जी थे, सबने ये तय किया था कि ये वंदे मातरम कांग्रेस के फंक्शंस में गाया जाएगा, ये राष्ट्रीय गीत है। কংগ্রেসের হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত, কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। बंकिम चंद्र चट्टोपाध्याय जी की वो अमर कृति, वो दो शब्द, एक गान के दो शब्द वंदे मातरम, भारत माता की मैं वंदना करता हूँ, ये बोलते बोलते हजारों लाखों लोग फांसी के फंदे पर चढ़ गए थे, गोलियां खाई थी। वोट बैंक की लालच में कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी।
कोई स्वप्न में भी कैसे सोच सकता है कि वंदे मातरम उसका गान अधूरा छोड़ दिया जाए? कांग्रेसियों को शर्म आनी चाहिए, और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए। অভিযোগে হুগলিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। আর একই ছবি কলকাতাতেও বন্দে মাতরমের অপমানের অভিযোগে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল। ডিসেম্বরে রাজ্য জুড়ে গীতা জয়ন্তী পালন। বালিগঞ্জে ভারত সেবাশ্রমে সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ, সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ছিলেন কার্তিক মহারাজ, জ্ঞানদানন্দ মহারাজ সহ অনেকে।